খবর শুনছেন আসাম বার্তা চ্যানেল থেকে। আজ 19 অক্টোবর শুরুতেই শুনে নিন হেডলাইন্স। অসম জুড়ে বিশেষভাবে পালন করা হবে ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠকে সিদ্ধান্ত। অসমে শুরু হচ্ছে অসম প্রিমিয়ার লিগ, ঘোষণা করলেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। দৈনন্দিন জীবনে দেশীয় পণ্যের ব্যবহারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানালেন নাগরিক সমাজ। কলাইনে আটক 18 রোহিঙ্গা নারী ও শিশু, তদন্তে নেমেছে পুলিশ। রাজস্থানে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি বাইকের সংঘর্ষে মৃত একই পরিবারের 4। নৌসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার, 2 গুপ্তচরকে কারাদণ্ড দিল এনআইএ আদালত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দয়া করে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। এখন আসছি বিস্তারিত খবরে। ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী 5 নভেম্বর রাজ্য জুড়ে বিশেষ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে লোকসভা ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মুখ্য সচিব, সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন জেলার অভিভাবক মন্ত্রীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, সুধাকণ্ঠের জন্ম শতবার্ষিকী উদযাপন ইতিমধ্যেই বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে হতে চলেছে, আর সেই ধারাবাহিকতাতেই মৃত্যুবার্ষিকীও রাজ্য জুড়ে বিশেষ মর্যাদায় পালিত হবে। 5 নভেম্বর প্রতিটি জেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যাতে এই অনুষ্ঠানগুলোয় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে ডক্টর ভূপেন হাজারিকার অমর গান মানুহে মানুহর বাবে পরিবেশন করা হবে গণসঙ্গীতের আকারে। বৃহৎ জেলাগুলিতে প্রয়োজনে একাধিক স্থানে পৃথক অনুষ্ঠানও আয়োজন করা যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানগুলি নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অসমবাসীর জন্য বড় সুখবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে এবার অসমে শুরু হতে যাচ্ছে অসম প্রিমিয়ার লিগ। শনিবার বরপেটাতে এক অনুষ্ঠানে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সাধারণ সম্পাদক দেবজিৎ লন শইকিয়া এই ঘোষণা দেন। তিনি জানান, আসন্ন মৌসুম থেকে প্রতিযোগিতা অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শইকিয়া বলেন, অসমের তরুণ ক্রিকেটারদের জন্য এটি হবে এক ঐতিহাসিক সুযোগ। স্থানীয় প্রতিভাদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই লিগের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। শইকি আরও জানান, বরপেটাতে নির্মীয়মান স্যাটেলাইট ক্রিকেট একাডেমি আগামী 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত হবে। একাডেমি চালু হলে বিসিসিআই এর বিভিন্ন স্তরের প্রতিযোগিতাও সেখানে অনুষ্ঠিত হবে। তার মতে, বরপেটা জেলা বহু প্রতিভাবান খেলোয়াড় উপহার দিয়েছে এবং তাদের ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে। তিনি ক্রীড়া সংগঠনগুলোকেও এই উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান। এই অনুষ্ঠানে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া ও অসম ক্রিকেট সংস্থার নবনিযুক্ত সম্পাদক সনাতন দাসকে সংবর্ধনা জানানো হয়। স্বরাজ আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা এখনো অধরা। অর্থনৈতিক স্বাধীনতা লাভে স্বদেশী সামগ্রী উৎপাদন এবং ব্যবহারে অগ্রাধিকার দিতে হবে, তবেই দেশ আত্মনির্ভর হবে। আর দেশ আত্মনির্ভর হলেই মিলবে স্বাধীনতার পূর্ণতা, এমন অভিব্যক্তি রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়েস্তের। শনিবার শ্রীভূমিতে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের বিশেষ কর্মশালায় মুখ্য বক্তা ছিলেন তিনি। এদিন নেক্সট জেনারেশন জিএসটি এবং আত্মনির্ভর ভারতবর্ষ প্রসঙ্গে সাংসদ কনাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নিত্যপণ্য সহ অন্যান্য সামগ্রী স্বদেশী উৎপাদনে অধিক গুরুত্ব দিতে হবে। দৈনন্দিন জীবনে স্বদেশী পণ্য সামগ্রীর ব্যবহারে অগ্রাধিকার দিতে হবে। এর মাধ্যমে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ব্যবসার প্রসার ঘটবে, তেমনি আত্মনির্ভর হয়ে উঠতে পারবে আজকের প্রজন্ম। আত্মনির্ভর হবে ভারতবর্ষ। এটা সকলকে মনে রাখতে হবে যে যতদিন আমরা খাদ্য, বস্ত্র, নিত্যপণ্য, প্রতিরক্ষা, শিল্পের জন্য পরনির্ভরশীল থাকব, ততদিন আমাদের স্বাধীনতা অসম্পূর্ণই থেকে যাবে। তাই 2047 সালে বিকশিত ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে স্বদেশী সামগ্রীর ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে সবাই স্বনির্ভর হয়ে উঠতে পারে। সাংসদ কনাদ পুরকায়েস্ত উল্লেখ করেন যে স্বদেশীর মূল মন্ত্রই হচ্ছে স্বদেশী, স্বভাষা ও স্বভাষা। দেশের যুব সমাজকেই স্বদেশী প্রসার ও প্রচারে এগিয়ে এসে নেতৃত্ব দিতে হবে, তবেই ভারতবর্ষ আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে পৌঁছতে পারবে। প্রসঙ্গত তিনি এও উল্লেখ করেন যে স্বদেশী আন্দোলন অতীতের কোনো স্মৃতিচিহ্ন নয়, এটি এমন এক পদক্ষেপ যা ভারতবর্ষের ভবিষ্যৎকে শক্তিশালী করবে। কালাইন এলাকায় 18 জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় লোক ও পুলিশ। আটকদের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। জানা গিয়েছে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। শনিবার কালাইন বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে তাদের আটক করে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছে যে কয়েক বছর আগে তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দীর্ঘ 12 বছর ধরে তারা হায়দ্রাবাদে শ্রমিকের কাজ করছিল। তবে সম্প্রতি ভারতে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কড়া অভিযানের কারণে তারা হায়দ্রাবাদ থেকে পালিয়ে আসে। রেলপথে বদরপুর হয়ে কালাইনে এসে পৌঁছন তারা। স্থানীয় কিছু দালালের সহায়তায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল বলেই জানিয়েছে। তবে এর আগে স্থানীয়দের তৎপরতায় তাদের আটক করা সম্ভব হয়। গাড়ি এবং মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হলো একই পরিবারের 4 সদস্যের। শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। দুর্ঘটনার পর দুটি গাড়িটিতে আগুন লেগে যায় বলে খবর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, দিওয়ালির আগে বাজি কিনতে স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে বাইকে করে নাথবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নটবর নামের এক যুবক। কিছুটা যাওয়ার পর লুহাসা রোডে পৌঁছতেই পেছন থেকে একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মারে। তারপরে গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। মৃতদের নাম নটবর, তার স্ত্রী পূজা এবং তাদের 2 সন্তান দীপু এবং পরি। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন 4 চাকা গাড়িটির চালকও। তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, ভারতীয় নৌসেনার গোপন তথ্য শত্রু দেশে পাচার, এমনই গুরুতর অভিযোগে 2 অপরাধীর সাজা শোনালো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিশেষ আদালত। 2 অপরাধীকে 5 বছর ও 6 বছরের কারাদণ্ডের পাশাপাশি 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই মামলায় এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন 4 জন। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করা এই 2 অপরাধীর নাম মোহাম্মদ হারুন হাজি আব্দুল রহমান লোকরাওয়ালা এবং ইমরান ইয়াকুব গিতেলি। 2020 সালের মে মাসে গ্রেপ্তার করা হয় আব্দুলকে। ওই বছরের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয় ইয়াকুবকে। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে উভয়েরই যোগ ছিল পাকিস্তানের সঙ্গে। দুজনেরই আত্মীয়রা পাকিস্তানে বসবাস করেন। সেখানে যাতায়াতের সময় পাক এজেন্টদের সঙ্গে দেখা হতো তাদের। অভিযোগ, নিয়মিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই অপরাধীরা নৌসেনার গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাচার করত। মামলায় আব্দুলকে 5 বছর ও ইয়াকুবকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতীয় নৌসেনার তথ্য পাচারের অভিযোগে 2019 সালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থানায় মামলা রুজু হয়। পরে সেই মামলার তদন্তভার যায় এনআইএ এর হাতে। এই মামলায় মোট 15 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে নৌসেনার 11 জন কর্মীও ছিলেন। 2020 সালের জুন মাসে মোট 14 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনআইএ। পরে 2021 সালের মার্চে আরও একটি চার্জশিট জমা দেওয়া হয়। এই মামলায় আগে 2 জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবার আরও 2 জনকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। এনআইএ সূত্রে খবর, পাকিস্তান থেকে ভারতের কিছু নৌসেনা কর্মীর অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের সূত্র ধরে গুপ্তচর বৃত্তির এক বিরাট নেটওয়ার্ক তদন্তকারীদের নজরে আসে। 2019 সালে এই মামলার তদন্তে নামে এনআইএ। এই মামলায় এখনো পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 11 জন নৌসেনার কর্মী। মামলার তদন্তে নেমে 2020 সালের জুন মাসে চার্জশিট পেশ করে তদন্তকারীরা। 2021 সালের মার্চ মাসে দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়। এখনো পর্যন্ত এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন 4 জন।